চোখে চোখে কথা বলতে হলে চোখের ভাষা জানতে হয়, বুঝতে হয় একে অপরের মনস্তত্ত্ব। অথচ কাণ্ড দেখো, সর্বক্ষণ দা কুমড়োর ন্যায় সম্পর্ক যাদের, তারা কিনা চোখে চোখে কথা বলছে। সপ্তদশী সর্বমুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। ঘটনাচক্রে হৃদয় স্থানান্তরিত হয়েছে কপালে। বিস্ময়ে গোল হয়েছে চশমায় ঢাকা চোখ দুটো। নরম তুলতুলে অধৈর্য গোলে দূরত্ব বেড়েছে খানিক। মৃদু হাওয়ার দুলুনিতে দুলতে থাকা পত্রপল্লবের ন্যায় কাঁপছে সপ্তদশীর গোলাপি আভায় ছেয়ে থাকা ওষ্ঠপুট। নিষ্পলক দৃষ্টি কেমন একদৃষ্টে তাকিয়ে আছে গ্রাউন্ড ফ্লোরের গোলাকার অংশে সটানভাবে দাঁড়িয়ে থাকা মুগ্ধর পানে। যুবক স্থির, বলিষ্ঠ হাত দুটো গুজে রাখা প্যান্টের পকেটে। শক্তপোক্ত গায়ে ভীষণ কষ্টে চেপে চুপে আছে একখানা কালো রঙা শার্ট। গাঢ় বাদামি চোখজোড়া যেন নিখাত এক ঘন জঙ্গল। তা দিয়েই যুবক কেমন গভীর দৃষ্টে তাকিয়ে আছে তিনতলার করিডোর পানে। ডান দিকের পিয়ার্সিং করা ভ্রুটা খানিক উঁচিয়ে রেখেছে সুদর্শন। বাদিকের পিয়ার্সিং করা বাদামি ঠোঁটটা তার আটকে আছে ক্যানাইন দাঁতের নিচে। তার মুখভঙ্গি বড্ড শান্ত আজ, যেন খুব বড় এক প্রশান্তিময় কাজ মাত্রই সম্পন্ন করে এসেছেন জনাব। সপ্তদশীর হতবাক চাহনি দেখে অভিভূত মুগ্ধ। আলগোছে ঘাড় নামিয়ে কদম বাড়ালো এলিভেটরের দিকে। ওদিকে সপ্তদশীর দৃষ্টি স্থির। যুবক চক্ষুর আড়াল হলেও তার ঘোর ভাঙেনি এখনো। বোকার ন্যায় উকি দিয়ে আছে রেলিংয়ের দ্বারে দাঁড়িয়ে। সময় বোধহয় পেরিয়েছে মিনিট পাঁচেক। এরই মধ্যে একজোড়া বুট পরিহিত কদম আলগোছে এসে দাঁড়িয়েছে সপ্তদশীর নিকটে। অথচ ঘোরে ডুবে থাকা সপ্তদশীর সেদিকে কোনো হুঁশ নেই। তবে অচিরেই তার ঘোরে সূক্ষ্ম সুতোয় চির ধরল যুবকের কর্কশ কণ্ঠে। লাফ দিবি নাকি বান্দির মেঘ? হুটহাট বাক্যে ভরকায় মাহি। নীরব মস্তিষ্ক হুট করে ধ্যান ফিরে পাওয়ায় সামান্য কম্পিত হল সপ্তদশীর ক্ষুদ্র দেহ। দেহের অর্ধেকটা আগে থেকেই রেলিংয়ের উপর দিকে ঝুঁকে থাকায় মুহূর্তেই বাঁধল আরেক বিপত্তি। দোদুল্যমান ক্ষুদ্র দেহখানি তার। হঠাৎ তাল সামলাতে না পেরে সম্মুখে ঝুঁকে পড়তে গেলেই পেছন থেকে একখানা শক্তপোক্ত হাত এগিয়ে এসে আচমকা সপ্তদশীর পাতলা কোমর আঁকড়ে ধরে শূন্যে তুলল সপ্তদশীর টলমল কদম দুটো। ঘটনা প্রবাহে ভীত সন্ত্রস্ত মাহি তৎক্ষণাৎ ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে ওঠে। কুঁচকে নিয়েছে চোখ মুখ। বোকার সপ্তদশী মুখ গুজেছে হাতের আড়ালে। পা দুটো তার শূন্যে দোদুল্যমান। এহেন অদ্ভুত ব্যাপার অনুভূত হতেই ভয় কাটল মাহির। ধীরে ধীরে হাতের পর্দা সরতে লাগলো তার কোমল মুখখানার উপর থেকে। চোখ দুটো পুরোপুরি অনাবৃত হতেই সপ্তদশীর দৃষ্টি আটকাল সম্মুখে। এ কি, সে এখনো আগের জায়গাতেই আছে, এখনো পড়ে যায়নি। মাহি কেমন হতবাক হলো। ধীরে সুস্থে ঘাড় ঝুঁকিয়ে নিজের বদনে দৃষ্টিতাক করতেই দেখল তার সরু এবং মৃণাল তুল্য কটিদেশ আঁকড়ে আছে একখানা শক্তপোক্ত হাতের বাঁধনে। চোখ দুটো তখনই কপাল ছুঁল মাহির। বোকার ন্যায় ঘাড় বাঁকাতেই হুট করে তার সরু নাকের ডগাটা গিয়ে ঘষা খেল যুবকের প্রশস্ত বুকের সঙ্গে। ইস! সপ্তদশী নাক কুচকায় ফের। পাতলা নাকের ডগাটা বুঝি এক্ষুনি ভেঙে পড়বে তার। সপ্তদশী হাত দিয়ে অনবরত ডলে যাচ্ছে নাক। পরক্ষণে ঘাড়ের পেশি সামান্য কুঁচকে মাথা তুলতেই চোখাচোখি হলো রুটমানবের বাদামি চোখ দুটোর সঙ্গে। ভরকায় মাহি। শুকনো ফাঁকা ঢোক গিলে আমতা আমতা করতে লাগলো বোকামে। বোকার ন্যায় বলেই বসল, আপনি এখানে কখন এলেন? সপ্তদশীর এহেন বিস্ময়াহত কণ্ঠ শুনেও গম্ভীর মুগ্ধ। তখনই এক হ্যাঁচকা টানে মাহির ক্ষুদ্র বদনখানি রেলিংয়ের দাঁড় থেকে টেনে এনে এক ঝটকায় আলগা করল নিজের হাতের বাঁধন।
গুরুগম্ভীর মুখে স্পষ্ট নাখোশের ছাপ ফুটিয়ে গমগমে গলায় আওড়ালো, অতিরিক্ত খুশিতে রেলিং টপকে ঝাঁপ দেবার প্ল্যান করেছিলি নাকি বান্দির মেয়ে? হতবম্ব মাহি। চোখ দুটো বিরক্তিতায় শুরু করেছে পরক্ষণেই। কণ্ঠে একরাশ তেতোভাব ঢেলে সে কেমন গাল ফুলিয়ে শুধালো, মুখ খুললেই যা তা বলতে হয়, তাই না মিস্টার বিস্ট? আপনাকে কে বলল আমি ঝাঁপ দেবার পায়তারা করছিলাম? সঙ্গে সঙ্গে কোনো প্রতিউত্তর করা মনস্টারের ধাঁচে নেই। আজও তার ব্যতিক্রম হলো না। যুবক প্রতিউত্তর না করে কেমন শক্ত মুখে প্রস্থান ঘটাতে উদ্যত হলো। দুটো কদম সম্মুখে ফেলতেই আবার কি মনে করে থেমে গেল মাঝপথে। শক্তপোক্ত ঘাটটা সামান্য বাঁকিয়ে রাশভারী কণ্ঠে আওড়ালো, করিডোরের বাঁদিকে লাইব্রেরি। বই পড়তে ইচ্ছে হলে সেখান থেকে পড়বি। ছোট ছোট বাক্য দুয়েক আওড়ানো শেষে আর থামেনি রুড মানব। কেমন ধূপধাপ শব্দ তুলে চলে গেল সম্মুখ থেকে। অন্যদিকে অবাকের শীর্ষে দাঁড়িয়ে আছে সপ্তদশী। থমকেছে তার মুখ অভিব্যক্তি। নির্দয় লোকটা কি বলে গেল? সে লাইব্রেরি বানিয়েছে, কিন্তু কার কথায় বানিয়েছে? মাহি সামান্য একটা বই চাওয়ায় বানিয়েছে? একের পর এক প্রশ্ন গিজগিজ করছে সপ্তদশীর মাথায়, তবে উত্তর মিলবার জো নেই তেমন। মাহি স্বনিগ্ধ ভঙ্গিমা ফুটিয়েছে সর্বমুখে। কপালের চামড়া গুছিয়ে আপন মনে ভাবছে, আপনার ইদানিংয়ের কর্মকাণ্ডগুলো বড্ড রহস্যময় ঠেকছে মিস্টার বিস্ট। পরিশেষে কি করতে চাচ্ছেন আপনি? হাওয়ার বেগ বাড়ছে ক্রমশ। বিশাল আকাশের বুকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে বিদ্যুৎ ঝলকানি। কয়েক জোড়া সতর্ক কদম ধীরে ধীরে এগোচ্ছে জঙ্গলের দুর্গম পথ দিয়ে। পরনে বিদঘুটে কালো রঙা ব্যাগি প্যান্ট, একই রঙার শার্টখানা ইন করে রাখা পেটের ধারে। হাতে বিশাল স্নাইপার, যার গোড়া ঠেকিয়ে রাখা প্রত্যেকের বুকের কাছে। সবার মুখ ঢেকে আছে সবুজ রঙের পাতলা রাউন্ড মাস্কে। ভেজা পথে এগোচ্ছে তারা। পায়ের বুট জুতোর পাটাতন পানি ভর্তি কাদায় পড়তেই চপচপ শব্দ তুলছে চারপাশে। প্রত্যেকে বড্ড সতর্ক। বারংবার ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক দৃষ্টি বুলাচ্ছে। আর কিছুটা এগোলেই মনস্টার্স হিডেন প্যারাডাইস। গন্তব্যস্থল খুব বেশি দূরে নেই বুঝতেই সকলের চোখ দুটো কেমন চিকচিক করে উঠল খুশিতে। পায়ের গতিতে আরও খানিকটা জোর ঢেলে তারা কেমন এগোচ্ছে দেখো। বিশাল বিশাল ওক গাছগুলোকে পাশ কাটিয়ে চলে যেতেই বাঁদিকের মস্ত বড় ওক গাছের পেছন থেকে ঘাড় বের করে আনে আরেক সুদর্শন। মুখাব্বয়ে একরাশ শঙ্কিত ভাব ঢেলে সে কেমন আপন মনে বিড়বিড় করল, কারা এরা? আমাদের আগে মনস্টারের প্যালেসে হামলা চালাতে চলে এলো যে? কমান্ডার তো এই বিষয়ে কিছুই বলল না। কেম অথবা কিল মনস্টার মিশনে কর্মরত জাপানিজ সুদর্শন কমান্ডার মায়াং পাঠানের তত্ত্বাবধানে ঘাঁটি বেঁধেছে এই গহীন জঙ্গলে। শুধু কি সে, তার সঙ্গে যে আরও 15 জন আছে। তবে যুবক এই অন্ধকারে বেরিয়েছিল গুপ্তপথ খুঁজতে, কিন্তু মাঝপথেই তার চোখ আটকালো অন্য কিছু অস্ত্রধারী যোদ্ধাদের দিকে। তারা কেমন বিচক্ষণতার সঙ্গে এগোচ্ছে প্যালেসের দিকে। জাপানিজ সুদর্শন কিয়ৎক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইল তাদের দিকে। ভাগ্যিস অন্ধকার ছিল, নয়তো বেচারা ঠিক ধরা পড়ত। এমনিতেই গায়ে যা জেল্লাতার, যুবক তখনই পা চালায় উল্টো পথে। এহেন গরম একটা খবর কমান্ডারের কানে না পৌঁছালে কি আর চলে? জঙ্গলের আদ্যপ্রান্তে পা রাখতেই আকাশের বুক চিরে ঝপঝপিয়ে নামল মুষলধারে বৃষ্টি। 7 জন অস্ত্রধারী যোদ্ধারা তৎক্ষণাৎ নিজেদের স্নাইপারের চাবিতে টান বসালেন। একযোগে লম্বা এক নিঃশ্বাস টেনে সাহস জোগালেন বুক ভর্তি। অতঃপর পূর্ব অবগতদের ন্যায় একযোগে পা ঘোরালেন প্যালেসের পেছন দিকে। প্ল্যান মতে তারা প্যালেসে ঢুকবেন পেছনের রাস্তা দিয়ে।
যা থেকেই তাদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। প্রায় মিনিট তিনেক ধরে হাঁটছেন বলিষ্ঠদেহী ৭ পুরুষ। আশেপাশে নজর ঘুরিয়ে কাউকেই তেমন দেখতে না পেয়ে কপাল গোছালেন ২-১ জন। কেউ কেউ তো ইতিমধ্যেই নিজ মনে প্রশ্ন ছুড়েছে, এত বড় একটা প্যালেসের পেছন দিকে গার্ড নেই কেন? মনের কোণে উত্থাপিত হওয়া প্রশ্নের সঠিক উত্তরের অপেক্ষা করেননি কেউই। উল্টো নিজেদের ভাগ্য ভালো এরূপ মেকি দোহাই দিয়ে এগোলেন সামনে। পথ শেষ। পা ঘুরিয়ে যেই না সকলে প্যালেসের পেছন দরজার পানে ঘুরবে, অমনি সম্মুখে এক মুখোশধারীকে দেখে থমকে গেলেন সবাই। প্যালেসের পেছন দরজার ২টো সিঁড়ির উপরে বিশাল দেহ নিয়ে বসে আছেন এক বলিষ্ঠ দেহী। গায়ে স্রেফ কালো রঙা ওভারকোট, তার ভেতরে কিচ্ছু নেই। উদম ফর্সা পেটানো দেহখানা স্পষ্ট দৃষ্টিগোচর। যুবকের মাথার উপর গোলাকার টুপি, সম্পূর্ণ মুখমণ্ডল কালো রঙা মাস্কের খোলসে আবৃত। সে কেমন বসে আছে মাথা নুইয়ে। এক হাতে তার একখানা চকচকে সিলভারের কুড়াল। মাঝে মধ্যে ঘটে যাওয়া বিদ্যুৎ ঝলকানিতে তকতক করে ওঠে সিলভারের তীক্ষ্ণ ত্বক। যুবককে অমনভাবে বসে থাকতে দেখে ভয়ে তটস্থ ৭ যোদ্ধা। কারো কারো হাঁটুর হাড় টলমল, কারো বা হাতের। কেউ কেউ এত বৃষ্টির মধ্যেও ঢোক গিলছে বারংবার। তবে ৭ জনের মধ্যে একজন বোধহয় বীর পুরুষ। অদূরের ভয়ঙ্কর মানবকে বিলকুল তোয়াক্কা না করে তখনই হাতে থাকা স্নাইপারের চাবিতে আঙুল ঢোকালেন তিনি। বন্দুকের ধাতব নলটা যুবকের পানে তাক করে কণ্ঠ উঁচিয়ে হুঙ্কার ছুঁড়ে বললেন, হু দ্য ফাক ইউ আর? কথাটা আওড়ানোর প্রায় সঙ্গে সঙ্গেই বীরপুরুষের কপালের ঠিক মধ্যিখানে সম্মুখ থেকে উড়ে এসে বসল ধারালো কুড়ালের কোপ। চোখের পলকে ঘটল ঘটনাটা। পাশে থাকা ৬ জন বোধহয় হতবম্বতায় ডুব দিয়েছেন একযোগে। এদিকে বীরপুরুষ ততক্ষণে দুর্বল হয়েছে। বলিষ্ঠ হাত দুটো হারিয়েছে কর্মক্ষমতা। দুর্বল টলমল পা দুটো দাঁড়িয়ে থাকতে পারল না আর। তখনই হাঁটু গেড়ে বসে পড়ল ঘাসাবৃত জমিনে। পানিতে থই থই করছে চারিপাশ। সে পানিতে বীরপুরুষের উষ্ণ তাজা লৌহ মিলেমিশে একাকার হলো। কপালের মধ্যিভাগ চিরে ফিনকি দিয়ে গড়াচ্ছে লৌহ। ব্যথায় অবশ হয়েছে সম্পূর্ণ মস্তক। বাদবাকি ৬ জনের ঘোর ভাঙল এতক্ষণে। সঙ্গীর এরূপ করুণ দশা দেখে তারা বড় উদ্বিগ্ন হল। তৎক্ষণাৎ নিজেদের স্নাইপারের ধাতব নল অদূরের যুবকের পানে তাক করতেই পেছন থেকে বেশ কয়েকজন এগিয়ে এসে আচমকাই ৬ জনের মাথার খুলি বরাবর চেপে ধরল বন্দুকের নল। এক গম্ভীর পুরুষ পেছন থেকে কটমট কণ্ঠে শুধালেন, পুট ইউর গান ডাউন বাস্টার্স। মুহূর্তেই স্থির হলেন যোদ্ধারা। হাতে থাকা স্নাইপারের চাবি থেকে সরিয়ে নিলেন আঙুল। ওদিকে সিঁড়ির উপর বসে থাকা বলিষ্ঠ পুরুষ এতক্ষণে নড়ে চড়ে উঠে বসলেন বসা ছেড়ে। ভীষণ দাম্ভিকতার সাথে ২ হাত পকেটে পুরে এগোলেন কয়েক কদম। বুট পরিহিত পা দুটো কেমন দাম্ভিকতার সঙ্গে পিষে যাচ্ছে পানি ভর্তি ঘাসের গা। মাথার উপর দাঁড়িয়ে থাকা কালো রঙা টুপিটার গায়ে বৃষ্টির ফোঁটা পড়তেই তা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে চারপাশে। দাম্ভিক পুরুষের গা ভিজে একাকার অবস্থা। তবুও বৃষ্টির পানির কি আর অত সাধ্যি আছে দ্য শ্যাডো মনস্টারকে কাবু করার? সে পারেনি। অদম্য যুবক হুট করেই পা থামালেন ভিজে জমিনে হাঁটু গেড়ে কাতরাতে থাকা বীরপুরুষের মুখোমুখি এসে। ঘাটটার সামান্য কাত করে সে আলগোছে হাত রাখল কুড়ালের হাতলে। অতপর মেরুদণ্ড বাঁকিয়ে মুখ নামিয়ে আনল বীরপুরুষের মুখের কাছে। আহত মানবের দৃষ্টিযুগল নিভু নিভু। সেই দৃষ্টিতে নজর রাখল মনস্টার। মাস্কের আড়ালে এক অদ্ভুত অহংকারী কণ্ঠে ভীষণ শান্ত ভঙ্গিতে বলল, ওয়ানা নো হু দ্য ফাক অ্যাম আই? দেন লিসেন, আই অ্যাম ইউর ফাকিং ড্যাডি।
কথাটা শেষ করা মাত্রই যুবক শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়েছে। অতঃপর একটানে আহতর কপাল থেকে কুড়ালটা বের করে আনতেই আহত কেমন চিৎকার দিয়ে লুটিয়ে পড়ল সিক্ত জমিনে। সে কি আর্তনাদ তার! থরথর করে কাঁপছে সর্বাঙ্গ। নির্দয় মানব সরু চোখে দেখল তা। পরক্ষণে এগিয়ে এসে জোরালো চাপে নিজের ডান পায়ের বুট জুতোর সোল ঠেকালো আহতর বুক বরাবর। বিরতিহীন কায়দায় একের পর এক কুড়ালের ঘায়ে ছিন্ন ভিন্ন করতে লাগলো বীরপুরুষের বক্ষ পিঞ্জর। প্রতিটা ঘায়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আহত যুবকের লৌহ। পরাণ পাখি এতক্ষণে নিশ্চয়ই দেহের খাঁচা থেকে উড়ে গিয়েছে তার। তবুও নির্দয় মাফিয়া বিস্ট থামছে না। নিজের জোরালো শক্তিতে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আহত যুবককে। প্রায় মিনিট পাঁচেকের পৈশাচিক কর্মকাণ্ডের পর থামল মুগ্ধ। রক্তরঞ্জিত ধারালো কুড়ালটা হাতে নিয়ে আলগোছে ঘাড় কাত করে তাকালো পাশে। বাকি ছজন যুবকের অমন ঘাড় বাঁকানো দেখে নিঃশ্বাস আটকে নিয়েছেন বোধহয়। নিজেদের বাঁচানোর একমাত্র সম্বল হিসেবে নিয়ে আসা স্নাইপার বন্দুকগুলো ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে তাদের। এই নিয়ে যন্ত্রণার শেষ নেই বেচারাদের। মুগ্ধ কেমন গাল বাঁকালো মনে হচ্ছে। মাস্কের আড়ালে তা অবশ্য অস্পষ্ট। যুবক পা এগোচ্ছে বাকিদের দিকে। তার ফর্সা উদম পেটানো দেহখানায় ছিটে ফোটা রক্তের উপস্থিতি বড্ড জোরালো। ফর্সা হাত দুটোর অবস্থাও একই। তাকে সম্মুখে অগ্রসর হতে দেখে বাকি ছজন কেমন হাউমাউ জুড়েছে দেখো। দুজন তখনই জ্ঞান হারানোর নাটক জুড়ে জমিনে ছেড়েছে গায়ের ভার। মুগ্ধ প্রতিক্রিয়াহীন। বিরতিহীন কদমে এগিয়ে এসে আচমকা পায়ে রুষ্ট চাপে পিষে ধরল জমিনে নাটক করে পড়ে থাকা যুবকের বুক। যুবক তখনই আর্তনাদ জুড়ল। দুই হাতে খামচে ধরল মুগ্ধর বুট পরিহিত কদম। গলায় ভীষণ অপরাধিত্ব ঢেলে করুণ অনুনয় জুড়ে বলল, মারবেন না, প্লিজ মারবেন না, ক্ষমা করুন মনস্টার। মাথা ঝাঁকায় মুগ্ধ। ডান দিকে হাত বাড়াতেই গম্ভীর মুখ অ্যাডুইন নতমুখে মনস্টারের দিকে এগিয়ে দিল একখানা রাশিয়ান বেস্ট স্নাইপার বন্দুক। মুগ্ধ একটানে বন্দুকটা কাঁধে তুলে চাবিতে টান বসালো। পরমুহূর্তেই বন্দুকের ধাতব নল দিয়ে বেরোলো বৃষ্টির ন্যায় অগ্নিশিসা। আগুনের ছাপ ফুটিয়ে বিকট ধ্বনিতে বিদ্ধ হতে লাগলো পড়ে থাকা যুবকের গায়ে। মুহূর্তেই ঝাঁঝরা হয়ে গেল যুবকের বক্ষপিঞ্জর সহ সর্বাঙ্গ। দীর্ঘক্ষণ অগ্নিশিসা বর্ষণে লালাভ আবরণ ফুটে উঠেছে স্নাইপারের নলে। মুগ্ধ থামল এবার। বন্দুকের গোড়া কাঁধে ঠেকিয়ে রেখে ঘুরে দাঁড়ালো বাকিদের দিকে। তখনই থরথর করে কেঁপে ওঠে বাকিরা। মুগ্ধ ঠোঁট কামড়ে হাসল বোধহয়। শত্রুদের চোখে ভয় এবং কাতরতা দুটোই বড় পছন্দ তার। যুবক রয়ে সয়ে এগিয়ে এলো বাকিদের দিকে। চারজন যোদ্ধা দাঁড়িয়ে আছে একসঙ্গে। প্রত্যেকের হাত দুটো পিছমোড়া করে বেঁধে রাখা। মুগ্ধ সম্মুখে থাকা ব্যক্তির মুখোমুখি এসে দাঁড়ালো। সম্মুখের বলিষ্ঠ দেহির তুলনায় উচ্চতায় পাহাড়সম হওয়ায় সে নিজ উদ্যোগে ঘাড় নামালো খানিক। অতঃপর লোকটার বুকের কাছে নজর রেখে হাত উঁচিয়ে এক অদ্ভুত শান্ত কণ্ঠে আওড়ালো, হ্যালো নিক, হাউ আর ইউ? ক্যামেরার ওপাশে থাকা সুদর্শন কেঁপে উঠল তখনই। তড়িঘড়ি করে এক ঝটকায় কয়েক কদম সরে দাঁড়ালো বিশালাকার টিভির সম্মুখ হতে। 7 জন লোকের শার্টের বোতামের সঙ্গে হিডেন ক্যামেরা পাঠিয়েছিল সে। উদ্দেশ্য ছিল মনস্টারের প্যালেস অবধি পৌঁছানোর সকল গুপ্ত রাস্তা সম্বন্ধে জানা। তবে মনস্টার যে তার চাইতেও বিচক্ষণ। কি সুন্দর করে ধরে ফেলল ব্যাপারটা। ওদিকে মনস্টার কেমন বিকট ধ্বনিতে হাসছে দেখো। হাসতে হাসতেই এক পর্যায়ে হুট করে থেমে গেল সেই হাসি। ক্যামেরার দিকে আবারও আড়ালে থাকা দৃষ্টি তাক করে তাকিয়ে রইল নীরবে।
ওপাশে থাকা নিক ভরকায় ফের। তখনই এগিয়ে এসে সুইচ অফ করলো টিভির। রাগে ক্ষোভে এক আছাড় বসালো হাতের রিমোটটায়। দাঁতে দাঁত চেপেছে যুবক, রাগে কাঁপছে শরীর। গলায় চিৎকার উঁচিয়ে বলতে লাগলো, এটাই শেষ নয় মনস্টার, এটাই শেষ নয়, মনে রাখবি। তোর জন্য শেষ চালটা আমিই চালবো। তোকে কিভাবে ধ্বংস করতে হয় তা আমি ঠিক খুঁজে বের করব। সর্বাঙ্গে অন্যের উষ্ণলহুর ছিটে ফোটা, হাতে এখনো রক্তাক্ত কুড়াল, যা হতে চুইয়ে পড়ছে লহু। মনস্টার নামক নির্দয় মানব দাঁড়িয়ে আছে গ্রাউন্ড ফ্লোরের 4 সিঁড়ির নিচের লাউঞ্জে। বেসমেন্টের দুয়ার খোলা হয়েছে। ক্ষুধার্ত মাংসাশাসী হাঙরগুলো মানব শরীরে তাজা লহুর ঘ্রাণ পেয়ে উন্মাদের ন্যায় লাফাচ্ছে। লাফানোর গতি বড্ড তীব্র তাদের। সুইমিং পুলের পানিগুলো কেমন উপচে পড়ছে বাইরে। ভয়ার্ত অ্যাডুইন গা বাঁচিয়ে দাঁড়িয়ে আছে সুইমিং পুল থেকে 4 হাত দূরত্বে। বেচারা হাঙরগুলোকে বড্ড ভয় পায়। কয়েকজন সেফটি স্যুট পড়ুয়া গার্ড ধীরে সুস্থে ছিন্ন ভিন্ন মানব দেহগুলো ধীরে সুস্থে ফেলে দিচ্ছেন সুইমিং পুলে। খাবার পেয়ে কি খুশিটাই না হয়েছে হাঙরগুলো। ধারালো দাঁতের কটমট শব্দ তুলে কেমন কুড়কুড়িয়ে চিবুচ্ছে মানব হাড়। সেই শব্দ কর্ণকুহরে পৌঁছানো মাত্রই গায়ে হিম ধরে গেল অ্যাডুইনের। ভয়ার্ত মানব ফের কদম পেছালেন আলগোছে। লাউঞ্জের 4 নম্বর সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা মাফিয়া বিস্ট একদৃষ্টে দেখছে সব। গা এখন পুরোপুরি উন্মুক্ত তার। নাভি কমলের বড্ড নিচে ট্রাউজারের স্থান। পেটের 6টা হাড় সুস্পষ্ট তাতে। তার সর্বাঙ্গে লেপ্টে আছে তাজা লহু। এক হাতের আঙুলের ভাঁজে সিগার চেপে ফুঁকছে অনবরত। যুবকের ঘাস সমান এলোমেলো সিক্ত বাদামি চুলগুলো কোনো রকমে টেনে টুনে ঝুঁটি বেঁধে রাখা। বেশ সময় নিয়ে বৃষ্টি ভেজায় যুবকের গায়ের ত্বক বুঝি আর চাঁদের স্নিগ্ধতাকে হার মানাবে। শুভ্ররঙা মুখখানায় বাদামি ঠোঁটজোড়া যেন এক দক্ষ কারিগরের হাতে তৈরি নিখুঁত ভাস্কর্য। যুবক আলগোছে পা নামায় সিঁড়ি থেকে। দাম্ভিক কদমে এগিয়ে এসে দাঁড়ালো অ্যাডুইনের ঠিক পাশে। এদিকে তার উপস্থিতি পেয়ে তখনই নড়ে চড়ে দাঁড়ায় অ্যাডুইন। বাধ্যতায় নুয়ে নেয় ঘাড়, মুগ্ধর কুঞ্চিত দৃষ্টির সম্মুখে। সিগারে লম্বা লম্বা টান বসিয়ে সে কেমন গম্ভীর গলায় আওড়ালো, জাস্ট ইমাজিন অ্যাডুইন, হাঙরদের খাবার হিসেবে আজ ছিন্ন ভিন্ন মানবদেহের বদলে তুই থাকলি, তাও আবার জীবন্ত অবস্থায়। ওরা তোর হাড়গোড় কুরকুর শব্দ তুলে ভাঙল। তোর সর্বাঙ্গ নিয়ে টানা হেঁচড়া করে যে আগে পেল সে খেল। ব্যাপারটা কেমন হয় বলতো? ইন্টারেস্টিং না? ভয়ে আত্মা উড়ে যাবার জোগাড় অ্যাডুইনের। বেচারার পা দুটো কাঁপছে থরথর করে। ভাগ্যিস ঢিলেঢালা প্যান্ট পরেছিল, নয়তো ইজ্জতের ফালুদা হতে খুব একটা সময় লাগতো না। অ্যাডুইন ঢোক গিলল শুকনো। তখনই হড়বড়িয়ে অনুনয় জুড়ে বলল, ক্ষমা করুন মনস্টার, ক্ষমা করুন। এমন চিন্তা ভাবনা আমি দুঃস্বপ্নেও করতে পারবো না। মুগ্ধ প্রতিক্রিয়াহীন। সিগারেট টান বসাতে বসাতে আচমকাই মনটা লাফিয়ে উঠল কাউকে এক পলক দেখার জন্য। তবে রুডমানব নিজের এরূপ ইচ্ছেকে পরাস্ত করলেন। কপাল গুছিয়ে একের পর এক লম্বা টান বসালেন সিগারে। তবে বালাই সার, তার বেহায়া মনের উচাটন বাড়ছে বইকি, কমছে না মোটেও। মস্তিষ্ক বড় বিরোধ করলেও মন ছুটে যাচ্ছে বেহায়া চিন্তায়। এক পলক দেখতে চাচ্ছে ঘাড়ত্যাড়া মেয়েটাকে। মন মস্তিষ্কের এরূপ দোলাচালে অবশেষে মস্তিষ্ক ক্ষুব্ধ হলো। আগুন জ্বালিয়ে দিল যুবকের মাথার তালুতে। গা ভর্তি রাগ ঢেলে দিল যুবকের মন নিজ বাক্যে অটল। অবশেষে মুগ্ধ রাজি হলো। এক পলক মেয়েটাকে দেখে নিলে কী বা হয়ে যাবে। মনেরূপ কথা তুললেও মস্তিষ্ক ফোড়ন কাটল ফের। আচমকা নির্দয় মানবকে বলল, ঠিক আছে,
যা ওই বান্দির মেয়েকে দেখে আয় এক পলক, হাতে কুড়ালটা নিয়ে যাবি। দরকার পড়লে আজকে ওর সানডে মানডে ক্লোজ করে ফেলবি। প্রস্তাবটুকু বুঝি বড্ড মনে ধরল রুড মানবের। এহেন চিন্তার পরিক্রমায় সে পা ঘোরায়। সিগারের কলুষিত ধোঁয়া মুখে পুড়ে নিয়ে ধীরে ধীরে ছাড়তে ছাড়তে এগোলো এলিভেটরের দিকে। পেছন থেকে আড়দৃষ্টে তাকিয়ে আছে অ্যাডউইন। যুবকের ঠোঁটের কোণে কেন যেন হুট করেই ফুটে উঠল এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেশ। শীতল আবহে ছেয়ে আছে মৃদু আলোয় ডুবে থাকা কক্ষটা। সিক্ত দেহ নিয়ে কক্ষে ঢুকল মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজেছে 4 নম্বর মোটা সিগার। বাঁ হাতে তার এখনো ধরে রাখা ধারালো কুড়ালটা। সে কেমন নীরবে এগোচ্ছে বিছানার ধারে। আজও বিছানার চারপাশে সফেদ রঙা মসলিন ফিনফিনে পর্দা ফেলে রাখা, যার ওপাশ দিয়ে মৃদুমন্দ দেখা যাচ্ছে সপ্তদশীকে। মুগ্ধ শক্ত করল চোয়াল। হাতের মুঠোয় চেপে রাখা কুড়ালের হাতলটা আরেকটু তুলে নিল উপরে। অতঃপর এগিয়ে এসে ডান হাতে আলতো করে পর্দাগুলো সরিয়ে ঘুমন্ত সপ্তদশীর পানে শক্ত দৃষ্টি তাক করতেই ফের দৃষ্টিতে পরিবর্তন নামল মুগ্ধর। মুখাবয় থেকে এতক্ষণের উপচে পড়া হিংস্রতাটুকু সরে গিয়ে সেথায় লেপ্টে গেল একরাশ মুগ্ধতা। কপালের চামড়ায় নামল অদ্ভুত শিথিলতা। শক্ত চোয়ালখানা ছেড়ে দিল পেশিগুচ্ছ। ঠোঁটের ফাঁকে জ্বলতে থাকা সিগারটা নিজে নিজেই ক্ষয় হতে লাগল। হতবিহল যুবক টান বসাতে ভুলে গিয়েছে বোধহয়। বাঁ হাতের শক্ত মুঠো ক্রমশ নরম হচ্ছে। ধারালো কুড়ালের হাতলখানা হাতের মুঠো থেকে অবহেলায় গড়িয়ে পড়তে নিলেই যুবক শেষ সময়ে ধরে ফেলল তাকে। মুখাবয়ে একরাশ প্রশান্তি ঢেলে মেরুদণ্ড বাঁকাতেই হুট করে তার দৃষ্টি গিয়ে আটকাল কাত হয়ে শুয়ে থাকা সপ্তদশীর 2 হাতের বাঁধনের পানে। ঘুমন্ত মাহির বালিশের একপাশে একখানা খোলা বই। বোধহয় পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে মায়াবিনী। চোখ থেকে এখনো চশমা খোলা হয়নি তার। যুবক ভ্রু গোটায়। আলতো করে ডান হাতটা সম্মুখে বাড়িয়ে ধীরে সুস্থে ঘুমন্ত মাহির চোখের উপর থেকে চশমাটা খুলে এনে রেখে দিল বইয়ের উপর। যুবক হয়তো নিজেও জানে না তার এমনটা করার কারণ। তাছাড়া জানবেই বা কী করে? সে তো ইদানিং মেয়েটার কাছে এলেই দিন দুনিয়া ভুলে বসে। মুগ্ধ ঘুমন্ত সপ্তদশীর দিকে আরেকটু ঝুঁকে আসতে গেলেই হঠাৎ মাহির নরম বক্ষপিঞ্জরের কাছ থেকে খানিক দুলে উঠল পশমি কিছু। মুগ্ধ স্থির হলো তখনই। কপাল কুঁচকে ঘাড় কাত করতেই দেখল কিউটি ঘুমাচ্ছে মাহির উষ্ণ আবেশে। হুট করেই মাথার তালু জ্বলে উঠল মুগ্ধর। প্রাণীটা কেন মাহির বুকে গিয়ে ঘুমাবে? বিছানায় কি জায়গার অভাব পড়েছে? পর মুহূর্তেই নাকের পাটা ফুলল মুগ্ধর। নাকে সরু ছিদ্র দিয়ে বের হচ্ছে রাগান্বিত ধোঁয়া। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করেছে মুগ্ধ। এক অদ্ভুত হিংসায় জ্বলতে থেকে কেমন হাত বাড়িয়ে ঘুমন্ত কিউটির বেরিয়ে থাকা এক পা ধরে আলগোছে টেনে বের করে আনল মেয়েটার উষ্ণ আবেশ থেকে। অতঃপর নিজের রুক্ষ হাতের আঙুল দিয়ে ঘুমন্ত কিউটির লেজের দিকে সামান্য চাপ দিতেই ছোট্ট এক নলাকার মাংসপিণ্ড বেরিয়ে এলো। তা দেখা মাত্রই গা পিত্তি জ্বলে উঠল মুগ্ধর। কত বড় সাহস! একটা ব্যাটাজাত প্রাণী তার বান্দির মেয়ের বুক ঘেঁষে ঘুমাচ্ছে। রাগে সাপের ন্যায় ফোঁস করছে শ্যাডো মনস্টার। তাও আবার নিজের অজান্তে এক ভিত্তিহীন কারণে। সে তৎক্ষণাৎ নিজের রুক্ষ হাতের মুঠোয় ঘুমন্ত পশমী বোবা প্রাণীটাকে আঁকড়ে ধরল। কিউটির নরম তুলতুলে গালে আঙুলের টোকায় থাপ্পড় দিয়ে হিসিয়ে শুধালো, এই বান্দির ছেলে, ওঠ! ওর বুকে কি তোর? হঠাৎ আক্রমণে ঘুম ভাঙল কিউটির। লালচে চোখ দুটো ধীরে ধীরে খুলছে সে। এক প্রকার অবদের ন্যায় তাকালো সম্মুখে। মুগ্ধ ফোঁস করে গালমন্দ করছে কিউটিকে।
অথচ ছোট্ট পশমী কিউটি থোড়াই বুঝল রুড মানবের চাপা স্বরের খিটমিট বাক্য। বেচারা কেমন নিভু নিভু চোখে ঢুলছে দেখো। চোখ ভর্তি রাজ্যসম ঘুম তার। মালকিনের উষ্ণ বক্ষদেশে মুখ লুকিয়ে সে কি প্রশান্তির ঘুম ঘুমাচ্ছিল বেচারা। তবে সেই সুখ কি আর দীর্ঘস্থায়ী হয়? কার পাকা ধানে সে মই দিয়েছিল কে জানে। বেচারাকে ঘুমের মধ্যে অমন টেনে হিঁচড়ে মালকিনের উষ্ণ আলিঙ্গন থেকে বের করে আনাটা কি খুব দরকার ছিল? কিউটি এখনও ঢুলছে। এরই মধ্যে মুগ্ধ শক্তপোক্ত হাতের রুক্ষ মুঠো আচমকাই কিউটি বেচারাকে শূন্যে তুলে নিল। এরূপ অতর্কিত কাণ্ডে ভরকায় কিউটি। চোখ দুটো বিস্ফোরিত আকারে খুলে রাখতেই সম্মুখে দেখল এক সুদর্শন পাগল হিউম্যান তার দিকে কেমন কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। দাঁত কিরমির করতে করতে সে বলছে, প্রাণে বাঁচতে চাইলে আমার চাশমিশের কাছ থেকে যথাসম্ভব দূরে দূরে থাকবি বান্দির ছেলে। খবরদার, যখন তখন ওর গা ঘেঁষবি না। বুকের কাছে তো ভুলেও এগোবি না। না হলে এক আছাড় মেরে নাড়ি ভুঁড়ি বের করে ফেলব। মাইন্ড ইট। ছোট্ট পশমী মানব ভাষা জানে না। মুখ গহ্বরের জীব থাকা সত্ত্বেও মানব ভাষা উচ্চারণ করার প্রয়োগ সম্বন্ধে অবগত নয় সে। নয়তো বেচারা বোধহয় এক্ষুনি প্রতি উত্তরে বলতো, কেন বে তার ছাড়া হিউম্যান? আমার আম্মুর বুকে আমি যাব, তাতে তোর বাপের কি? তুই কি আমার বাপ লাগিস যে আমায় এভাবে ধমকাচ্ছিস? নিজে যেতে পারবি না আর আমি যাচ্ছি বলে জলে, তাই না?